আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক যারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব। কিন্তু সামনের পথ অসম্ভব কঠিন, অসম্ভব কঠিন। এবং এই কঠিন পথ যদি পাড়ি দিতে হয়, অনেকে অনেক বড় বড় সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতে পারবে, কিন্তু আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি এই কঠিন পথ আমরা অতিক্রম করতে চাই। আমাদের কি পরিকল্পনা গ্রহণ করতে হবে? এরকম কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাই। সময় পাবো? থ্যাংক ইউ। না সারা রাত না ভাই, আমারও সকালে কাম আছে, আপনাদেরও কাম আছে। এখন কয়েকটি আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে যখন বাংলাদেশের ঘাড়ে ওই পলাতক পতিত স্বৈরাচার চেপে বসেছিল, ঠিক সেই সময় আপনাদের দল বিএনপি বাংলাদেশে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে, তখন কেউ জানতো না যে কবে, আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী ছিলাম যে স্বৈরাচারকে পড়তে হবে, তাকে চলে যেতে হবে। কবে হয়তো এক্সাক্ট ডেট আমরা তখনও সেভাবে নির্ধারিত ছিল না। স্বৈরাচার পতনের 2.5 বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম। মনে আছে আপনাদের? Yes. তখন অনেকে হেসেছিল। আর আজকে যারা, কাউকে আমি আঘাত করে কথা বলতে চাই না, কাউকে অসম্মান করে কথা বলতে চাই না, কিন্তু আজকে বহু মানুষ সংস্কার নিয়ে কথা বলছে। ভেরি গুড, বলুন, আমরা চাই আপনারা বলুন। কারণ আমাদের 31 দফাতে আমরা বলেছি এটার থেকে বেটার যদি কিছু দেন, এটা থেকে নতুন কিছু যদি আপনারা কেউ উপস্থাপন করেন, আমরা সানন্দে তা গ্রহণ করব। সেই 31 দফার মধ্যে আমরা বলেছি যে 31 দফা আমরা বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন। সেই 19 দফাকে আরো সময়ে, পরিস্থিতি, সবকিছুর পরিবর্তনের কারণে সেটিকে আমরা কিছুটা আরো পরিবর্তন করে আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি, যার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ। এখন এই 31 দফার ভেতর থেকে আমরা আরো কয়েকটি বিষয়কে আলাদা করে বের করে নিয়ে এসেছি। এই 31 দফার ভেতরে সাংবিধানিক বিষয় আছে, এই 31 দফার ভেতরে আইনগত বিষয় আছে, এই 31 দফার ভেতরে আপনার, আমার, আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে। যেমন, আস্তে হাততালি পরে দিই আমরা, যেমন আসুন এই 31 দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন, দেখেছেন, আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনেছেন। এখন এই ফ্যামিলি কার্ডটা কি, নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে, কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ হয়তো আপনারা জানেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে, এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই, কি এটার লক্ষ্য উদ্দেশ্য, সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিবেন। আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি, দেখি আমরা। এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি, এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড। এখন এই কার্ডটি আমরা কাকে দেব? এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবল যত ডাটা আছে, সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। সেটি আমার পরিবার, আপনার পরিবার, একজন কৃষকের পরিবার, একজন ইমামের, মসজিদের ইমাম সাহেবের পরিবার, একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার, একজন ক্ষুদ্র মুদির দোকানদার, একজন রিক্সা চালক, ভ্যান চালক, যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোর ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী,
বা হাউস ওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। আচ্ছা, আস্তে তালি পরে পরে তালিয়া পরে কার্ডটি আমরা তাকে দেব। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন। বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি, আমরা দেখি যে ক্ষেত্র বিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি। শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। নেপোলিয়ন বলেছিল, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। প্রিয় ভাই বোনেরা, এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে 4 কোটি পরিবারের, আমাদের প্ল্যান অনুযায়ী 4 কোটি পরিবারকে দেব। বাট এই 4 কোটি পরিবারের মধ্যে আমিও আছি, আমার স্ত্রী ডক্টর জুবাইদাও আছেন। কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না। কেন? কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে, আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন, তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন। এইভাবে বাংলাদেশের 4 কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই, কাজেই তারা এই সুবিধাটা নেবেন না। তার ফলে যেটা হবে, আমরা যারা সঠিক মানুষ, এটি কিন্তু আমরা জেনারেল রাখছি, আর কার্ডটা ইউনিভার্সাল রাখছি। বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে, যেগুলো বেনিফিটস আছে, বিভিন্ন ক্যাটাগরি থাকে, এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়। কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়, তখন ওইখানে কারাপশন তৈরি হয়। সেজন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি। আচ্ছা, এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব। আমরা এর মধ্যে কতগুলো 10টা স্পট, সরকারের কিছু নিয়ম আছে, আপনি হুট করেই চালু করতে পারবেন না, পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে। এই কার্ডটির মধ্যে আমরা 2টো উপায় রেখেছি। 2 থেকে 2,500 টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউসওয়াইফকে আমরা দেব, আর 2,500 টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে 3 থেকে 6 মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। যেটা বেটার হবে, যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেব, যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব। আপনাদেরকে যে একটি ফ্যামিলি কার্ডের পরিকল্পনা বলুন বা গল্পই বলুন, যা বলছি ভালো লাগছে শুনতে? কন্টিনিউ করব? ওকে, ঠিক আছে। তা এখন এই কার্ডের আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই, দলের লোকজন দিয়ে করলেন, তাদের রিসার্চ আর কতটুকু কারেক্ট হবে? এখানেই ভুল। শুধুমাত্র দলের লোক দিয়ে আমরা রিসার্চ করিনি। এই সবের কাজে, এই ধরনের কাজে যারা এক্সপার্ট আছেন, এক্সপার্টিজ আছেন, যারা প্রফেশনালস আছে, এরকম একটা টিম দিয়ে আমরা এই কাজটি তৈরি করেছি। এবং এরই ভিতরে আমাদের কাছে যতটুকু, would you like to come here and speak? এবং এটার বাজেট কোথা থেকে কিভাবে আসবে সেটিও আমরা বাজেটের যে সকল কাগজপত্র পাবলিক ডকুমেন্ট হিসেবে উপস্থিত আছে, সেখান থেকে আমরা সব কিছু বের করেছি কিভাবে আমরা এগুলা চালু করব। কাজে ওই প্রাইমারি কাজগুলো আমরা শেষ করেছি। এখন এটা লক্ষ্য বা উদ্দেশ্য কি, কেন আমরা করছি, আসেন আপনি চিন্তা করে দেখুন। একজন কৃষক বা একজন মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিম সাহেব, তার পরিবারের হাতে যখন আপনি এই কার্ডটি দিবেন, প্রথম 6 মাস কিছু হবে না, প্রথম 2 বছরও কিছু হবে না, 3 বছরও কিছু হবে না, বাট 5 বছরের মাথায় গিয়ে কি কি পরিবর্তন হবে সেটা একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি, একটা পিকচার তুলে ধরি। সেই পিকচারটি কি? সেই পিকচারটি হচ্ছে, রিসার্চ বলে, এখানে ভাইদের সংখ্যা বেশি, দয়া করে কেউ মাইন্ড করবেন না আমার উপরে, যে কথাটি আমি এখন বলতে চাচ্ছি, দয়া করে কেউ মাইন্ড করবেন না আমার উপরে, বাট এটা আমার কথা না, এটা রিসার্চের কথা। রিসার্চ কি বলে, যখন পরিবারের স্ত্রীর হাতে আপনি একটা অর্থনৈতিক সহযোগিতা দিবেন, স্ত্রী তখন কি করে? এই সুবিধাটা সে তার সন্তানদের লেখাপড়া এবং স্বাস্থ্যের পিছনে প্রথমে সে খরচ করে। রিসার্চ বলে, এই টাকাটা বা সহযোগিতাটা যদি বাবার হাতে যায়, বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করে বন্ধু বান্ধবের টাকাটা উড়িয়ে দেয়।
এটা আমার কথা না, এটা রিসার্চ কথা। ভাইরা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা। আচ্ছা, তা এখন আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। তারপরে তার হাতে যখন খরচ বেঁচে যায়, এই খরচটা তখন কি করে, সে ছোট ছোট ইনভেস্ট করে, যেখান থেকে তার পরিবারের এক্সট্রা ইনকাম আসবে। যার ফলে হবে কি, ওই টাকাটা, ওই অর্থটা, সেটা 500 টাকা হোক, 1000 টাকা হোক, ওটা ওই লোকাল ইকোনমিতে তখন টাকাটা আস্তে আস্তে ইকোনমিতে ঘুরতে থাকে এবং লোকাল ইকোনমি আস্তে 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 স্ট্রেংথেন, স্ট্রং হতে থাকে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করে দেখেন, আপনার গ্রামে এরকম যদি 10টা পরিবার থাকে এবং একটা 10টা পরিবারের কে যদি আপনি আস্তে আস্তে কন্টিনিউ 5 থেকে 7 বছর একটা সাপোর্ট দিতে পারেন এরকম, তাহলে 7 বছর পরে কি সেই পরিবারটার চেহারা বর্তমানে যা আছে তা থাকবে? নিশ্চয় একটু তো বেটার হবে, বেটার হবে না? তাহলে একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, সেই 10টা পরিবার যখন অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী অবস্থানে দাঁড়াবে, স্বাস্থ্য হেলথ ওয়াইজ যখন শক্তিশালী হবে এবং এডুকেশন ওয়াইজ যখন একটি গ্রাম শক্তিশালী হবে, তখন পুরো গ্রামটা একটা বেটার গ্রাম হবে। এইভাবে গ্রাম, এইভাবে উপজেলা, এইভাবে জেলা, এইভাবে বিভাগ, এভাবে সারা বাংলাদেশ এক সময় গিয়ে একটা স্ট্রেংথেন অবস্থায়, শক্তিশালী অবস্থায় দাঁড়াবে। এই হলো ফ্যামিলি কার্ডের গল্প। এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে পরিকল্পনা, এবং ইনশাল্লাহ এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আমরা যদি 4 কোটি পরিবারের অন্তত 30-40% কাছেও রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্টভাবে বেঁচে থাকতে পারে, দাঁড়াতে পারে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য। এবার আসুন আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলি। কৃষক কার্ড, বাই নাও এর মধ্যে অনেকেই শুনেছেন, অনলাইনে বিভিন্নভাবে, ফেসবুকে বিভিন্নভাবে দেখেছেন। কৃষক কার্ড, আমাদের কাছে যে অ্যাভেলেবল ডাটা আছে, সেই ডাটার মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশে 1.5 কোটি সরাসরি কৃষক আছে। এখানে আপনারা অনেকেই আছেন, শুধু সিলেট নয়, সিলেট সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের, বেশ সিলেটের বাইরেও, অধিকাংশ অবশ্যই সিলেট, বাট সিলেটের বাইরেও কিছু মানুষ আছেন। সিলেট হোক, সিলেটের বাইরেই হোক, ভাই আমিও হাফ সিলেটি, কাজে বলে লাভ নাই। আচ্ছা, এখন এই যে আমরা কিন্তু এখন বাংলাদেশের কৃষকদের নিয়ে কথা বলছি। ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট। সো কোয়াইট ইউ হ্যাভ টু বি ভেরি কোয়াইট। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু উই উইল বি ডিসকাসিং নাও। আচ্ছা, বাংলাদেশে প্রায় 1.5 কোটি কৃষক আছে যারা সরাসরি কৃষক। এই ক্যামেরাম্যান, আপনি ভাই একটু ডিস্টার্ব করছেন, আপনি অনেককে ডিস্টার্ব করছেন। বাংলাদেশে 1.5 কোটি কৃষক আছে। এখন এই কৃষকের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কিন্তু, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক। এখন এই 1.5 কোটি কৃষকের মধ্যে প্রায় কয়েক লক্ষ হবে বড় কৃষক, বাকি ম্যাক্সিমামই কিন্তু প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক। এখন আপনাদের মধ্যেও অনেকেই কৃষক আছেন কিন্তু সরাসরি কৃষক না। হয়তো আপনার জমি আছে, আপনি কারো কাছে বর্গা দিয়ে দিয়েছেন, তাই না? মানে কাউকে দিয়ে দিয়েছেন, লিজ দিয়েছেন জমিটা, যে তুমি চাষবাস করো, ঠিক আছে, এন্ড অফ দ্য ইয়ার তুমি আমাকে এরকম একটা অ্যামাউন্ট দিও। অনেকেই আছেন এখানে। কিন্তু আমরা যেটা করতে চাইছি, এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই, ওটাতে একটা চিপ থাকবে, এবং আমরা বাংলাদেশের যত কৃষি জমি যা আছে সবগুলোকে একটা সার্ভারের ভিতরে আমরা নিয়ে আসব। কোন কৃষক কোথায়, তার নাম কি,
সে কতটুকু জমি ওন করছে নাকি সেটার সে লিজ নিয়েছে, লিজ নেক অথবা ওন করুক, সেটাতে সে কি কি চাষ করছে। কোনো জায়গায় বছরে 2টো ক্রপ হয়, কোনো জায়গায় বছরে 3টে ক্রপ হয়, কোনো জায়গায় 1টা ক্রপ হয়। কাজেই তার কোন কি ক্রপ হচ্ছে সেই হিসাবও আমরা পুরা রেডি করব। আচ্ছা, এখন রেডি করে যেটা আমাদের টার্গেট বা এইম, আমাদের যার একটা হয়তো একটা হচ্ছে ফসল, যার 2টো হচ্ছে, তাকে আমরা যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। তাকে আমরা তার যেটা রিকোয়ার্ড সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড, এই পুরা সাপোর্টটা তাকে আমরা দেব 5 to 7 years টাইম। এবং আমাদের রিসার্চ আমাদেরকে বলছে যে 5 to 7 years ধরে যদি আমরা এই সাপোর্টটা মোটামুটিভাবে কন্টিনিউ করতে পারি, তাহলে কৃষকদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, ইকোনমিক স্ট্রেংথ, এটা স্ট্রং হবে। আজকের যে ক্ষুদ্র কৃষক হয়তো সে মাঝারি কৃষক হবে, যে প্রান্তিক কৃষক সে ক্ষুদ্র কৃষক হবে। যদি নাও হয়, অন্তত তার অবস্থার পরিবর্তন হবে, তার প্রোডাকশন বাড়বে। আমরা এই যে প্রায় পত্রপত্রিকায় নিউজ পড়ি যে এই দ্রব্যের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় ওই দ্রব্যের দাম বেড়ে গেছে। দেখুন, বাংলাদেশের মানুষ জনসংখ্যা প্রায় 20 কোটি প্লাস মাইনাস মিনিমাম। এই জনসংখ্যাকে যদি আপনার ফুড সাপ্লাই দিতে হয়, আমাদেরকে অবশ্যই আমাদেরকে এগ্রিকালচারের প্রোডাকশন বাড়াতে হবে। আমরা এগ্রিকালচার প্রোডাকশন যদি না বাড়াই, কোনোভাবেই কিচ্ছু করা যাবে না। আচ্ছা, এর মধ্যে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে এই কৃষক কার্ডের ভিতরে। 10টা ফ্যাসিলিটি আমরা দেব। যেমন অনেক সময় বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় দুর্যোগ, বৃষ্টি, ঝড় হচ্ছে। আমরা এর ভিতরে এক ভদ্রলোকের সাথে কথা বলছি, বাংলাদেশি ভদ্রলোক। উনি এই ক্লাইমেট নিয়ে কাজ করে, উনি অস্ট্রেলিয়াতে থাকেন। এখন তোমার উপজেলা কোনটা? বালাগঞ্জ। বা তোমার ইউনিয়ন? পূর্ব গৌরীপুর। বালাগঞ্জের পূর্ব গৌরীপুর। এখন ওখানে ধরেন একজন কৃষক ডিসাইড করলো যে সে কালকে সার দিবে, ফার্টিলাইজার দিবে, কিন্তু কালকে বৃষ্টি যদি হয় তাহলে ফার্টিলাইজার সব ওয়াশ আউট হয়ে যাবে, তাতে তার ফাইন্যান্সিয়ালি লস হবে। আমরা যে জিনিসটা প্ল্যান করছি, যেহেতু আমরা পুরো সার্ভার ভিতরে পুরো একদম ম্যাপিং করে, জোনিং করে আমরা নিয়ে আসব, এবং তাদেরকে আমরা স্মার্টফোনের মাধ্যমে সিস্টেম, আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে। একবারে উই ক্যান ডু দ্যাট, গ্র্যাজুয়ালি উই উইল ডু দ্যাট। আমরা করব, সে তখন ওই সিস্টেমে সে নক করবে। সিস্টেমে নক করলে তখন বালাগঞ্জের ওই গৌরীপুর, পূর্ব গৌরীপুর, ওইখানে ওই কৃষক কিন্তু দেখতে পাবে যে কালকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। হি উইল নো দ্যাট। আমরা এই ডিটেল পর্যন্ত আমরা কাজ করেছি। বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দিলে, আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, গ্র্যাজুয়ালি উই উইল বিল্ড দিস সিস্টেম। তার লোন, বিভিন্ন এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যে কোনো কার্ডটা থাকবে, সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে। কত যদি আগের লোন থাকে, কি আছে না আছে, সবকিছু তার চলে আসবে। অর্থাৎ ক্রেডিট স্কোর, এই দেশে সবাই পরিচিত ক্রেডিট স্কোরের সাথে, তার পুরো ক্রেডিট স্কোর চলে আসবে। আমরা এই কাজগুলো করেছি। দিস ইজ হাউ আমরা আমাদের এগ্রিকালচারকে প্ল্যান করছি। আপনারা হয়তো বলতে পারেন, আমাদের অনেক জায়গায় অনেক ফসল হয়, কিন্তু কৃষকরা টাইম মতন বাজারে নিতে পারে না, বেচতে পারে না, কোল্ড স্টোরেজ নাই। ইয়েস, আমরা ওটার উপরেও কাজ করেছি। ওটার উপরে আমরা কাজ করি, বিভিন্ন জায়গায় কোল্ড চেইন কীভাবে এস্টাবলিশ করা যায়, সেটা বড়ই হোক অথবা পোর্টেবল কোল্ড স্টোরেজ বা কোল্ড চেইন হোক, কীভাবে করা যায় সেটার উপরেও আমাদের ওয়ার্ক প্ল্যান করা আছে। এবার আসুন, এখানে একটু আগে শরফু বক্তৃতা দিয়ে গেছে। শরফু বক্তৃতা দিয়েছে আরাফাত রহমান কোকো, একটা অর্গানাইজেশন আছে স্পোর্টসের, সেটা ও বেচারা, ও সহ শেখ সহ কয়েকজন মিলে অনেক বছর ধরে ওরা করছে। ফ্রম আওয়ার ফ্যামিলি উই আর ভেরি গ্রেটফুল টু ইউ, যারা তোমরা এটা করেছো, থ্যাংক ইউ। তো এখন ওর কথাটা নিয়ে আসলাম একটু আগে, ও যেহেতু ছিল ওই বিষয়টা নিয়ে, স্পোর্টস। দেখেন এখানে আপনারা যারা, আমরা যারা আছি, যাদের স্কুল গোয়িং বাচ্চা ছিল বা আছে, আমরা কিন্তু কি দেখি, স্কুলে যাচ্ছে বাচ্চারা লেখাপড়া করছে, কিন্তু
কিন্তু একই সাথে এক্সট্রা ক্যারিকুলাম কিন্তু থাকছে। ডিবেট ক্লাবে যাচ্ছে, ম্যাথস ক্লাবে যাচ্ছে, বিভিন্ন স্পোর্টসে যাচ্ছে, বিভিন্ন কালচারে যাচ্ছে, হিস্ট্রি করছে, মিউজিক করছে, করছে না? আচ্ছা, ল্যাঙ্গুয়েজও করছে। কিন্তু আমাদের অনেকের পরিচিত বাচ্চা যাদেরকে চিনি আমি, ল্যাঙ্গুয়েজ করছে, কেউ স্প্যানিশ শিখছে, কেউ ফ্রেঞ্চ শিখছে, কেউ জার্মান শিখছে, আছে। আমরা এডুকেশনের মধ্যে, আচ্ছা এডুকেশনে চলে আসলাম, এডুকেশনটা বলে তারপরে স্পোর্টসটা বলছি। আমরা এডুকেশনের মধ্যে এই জিনিসগুলো আনতে চাচ্ছি, এডুকেশনের মধ্যে আমরা এই জিনিসগুলো আনতে চাচ্ছি। আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাই সবচাইতে বেশি, প্রাইমারি এডুকেশনের উপরে। একবারে আমরা পারবো না। সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলে প্রায় 3.5 লক্ষ 350,000-এর বেশি টিচার আছে, প্রাইমারি টিচার। এখন এই প্রাইমারি টিচারদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে। কেন ট্রেনিং দিতে হবে? প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, বাট নর্মালি একটা প্র্যাকটিস আছে বাংলাদেশে। হোয়াট ইজ দি প্র্যাকটিস অফ গেটিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রাইমারি স্কুল টিচার? যে যেই ছেলে বা মেয়েটা কোথাও চাকরি বাকরি কিছু পাচ্ছে না, আচ্ছা যাও যাও, আমি হেডমাস্টারকে বলে দিচ্ছি ওই প্রাইমারি স্কুলে তুমি টিচার হও। এরকম একটা প্র্যাকটিস আছে, আছে না? অনেক জায়গায় হয় কিন্তু দেশে আছে। বাট উই নিড টু চেঞ্জ দিস। এই ট্রেডিশনটা, এই কালচারটা উই নিড টু চেঞ্জ। বিকজ এই মাইকটা যদি ভালো না হতো, আমি যতই জোরে বলতাম আপনারা কিন্তু শুনতে পেতেন না। এই মাইকটা ভালো, এবং সেজন্য আমি আস্তে কথা বললে আপনারা শুনতে পাচ্ছেন। তার মানে আমাদের যে ফিউচার জেনারেশন, ছোট ছোট বাচ্চা যারা ফিউচারে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পলিটিশিয়ান হবে, এই দেশ রান করবে যারা, এই বাচ্চাগুলোকে তো আমাদের প্রপার এডুকেশন দিতে হবে। শুধু ABCD সরে ও সরে আলিফ বে তেসে পড়লে হবে না, তো প্রপার এডুকেশন দিতে হবে। এডুকেশন কি? এডুকেশনের সাথে তাদেরকে সোশ্যাল ভ্যালুস পর্যন্ত শেখাতে হবে। এখন এই 3.5 লক্ষ টিচারকে কি ঢাকায় বছর বছর এনে ট্রেনিং দেওয়া ইজ ভেরি কস্টলি, ভেরি কস্টলি। কিন্তু 3.5 লক্ষ, হোয়াট উই আর প্ল্যানিং, আমরা 1 ট্যাব 1 টিচারে যেতে চাচ্ছি। এই টিচারদেরকে আমরা আস্তে 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 ডিজিটালাইজ সিস্টেমে, ডিজিটাল সিস্টেমের আন্ডারে আনবো এদেরকে। এদেরকে আমরা নট আইপ্যাড ইজ ভেরি এক্সপেন্সিভ, বাট অনেক কোম্পানি আছে সেম সব কিছু সাপোর্ট, সব কিছু ফ্যাসিলিটি থাকবে, কিন্তু এরকম তাদেরকে আমরা ট্যাবলয়েড দিব, ডিজিটাল ট্যাবলয়েড তাদেরকে দিব। ওটার মধ্যে দিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিব। তাদেরকে যেই টিচারগুলো অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে তাদেরকে তো আমরা বের করে দিতে পারবো না, তাদেরকে আমাদের ট্রেনিং দিয়ে তাদেরকে ইমপ্রুভ করতে হবে, বেটার করতে হবে, স্ট্যান্ডার্ডে আনতে হবে, যাতে ওই বাচ্চাগুলোকে তারা প্রপার এডুকেশন দিতে পারে। অ্যাট দ্য সেম টাইম এখন থেকে আমরা যেই টিচারগুলো, মানে আমরা যখন দায়িত্ব পাবো ইনশাল্লাহ, তারপর থেকে যেই টিচারদেরকে আমরা নিব, আমরা ভালো স্টুডেন্ট যারা, তাদেরকে উই উইল ট্রাই টু অ্যাপয়েন্ট অ্যাজ দি প্রাইমারি টিচার। যারা ভালো স্টুডেন্ট সমাজের, ছেলে হোক মেয়ে হোক। সেই জন্যই আমরা প্রথমেই প্রাইমারি এডুকেশনে আমরা এমফেসাইজ সবচেয়ে বেশি দিতে চাই। বিকজ আজকে যদি আমি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারি, ফিউচারে আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। ভালো টিচার মানে আমি ভালো ফিউচার পাবো। আচ্ছা আসেন এখন এই যে বাচ্চাগুলোকে ক্লাস 1 থেকে শুরু ক্লাস 12 পর্যন্ত আমরা কি কি করব। এদেরকে আমরা যারা স্কুলে পড়েছি বাংলাদেশে, আমরা জানি যে কম বেশি 10টা সাবজেক্ট থাকে, 10টা সাবজেক্ট, প্রত্যেকটা 100 মার্ক হয়, প্লাস মাইনাস 1000-এর উপরে মার্কিং হয় পরীক্ষার সময়। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা সরকার থেকে আমরা ধরেন 5টা খেলা, যেই খেলাগুলো আমাদের ছেলে মেয়েরা খেলে, শুধু ছেলেদের জন্য না, অবশ্যই মেয়েদেরকে আমরা এটাতে ইনক্লুড করছি। ছেলে বা মেয়েরা সাধারণত যেগুলো খেলে, ধরেন 6টা খেলা, যেগুলো কিছু থাকবে কমন, কিছু থাকবে পার্টিকুলারলি ছেলেদের জন্য, পার্টিকুলারলি মেয়েদের জন্য। আমরা এই খেলাগুলোকে কম্পালসারি করবো অ্যাজ এ সাবজেক্ট। বাচ্চা নিজে চুজ করে নেবে, বাচ্চা নিজে চুজ করে নেবে সে কোনটা। কেউ যদি ফুটবল খেলতে চায় ও ফুটবল খেলবে, কেউ যদি ব্যাডমিন্টন খেলতে চায় ও ব্যাডমিন্টন খেলবে, ও কিন্তু ওকে খেলতেই হবে, একটা স্পোর্টস ওকে করতেই হবে, কম্পালসারি। আচ্ছা এবার আসেন আরেকটা জিনিস, ওকে আর্ট কালচার আনতে হবে। শুধু পড়ালেখা অবশ্যই দরকার একটা জাতির জন্য, কিন্তু শুধু পড়ালেখা করলে হবে তো না। আর্ট কালচার যদি একটা জাতি না জানে তো কেমন করে হবে? আর্ট এবং কালচার জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, আমার হেরিটেজ জানতে হবে। আমার হিস্ট্রি না জানলে তো হবে না। কাজেই
আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে, গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। সরকার ব্যবস্থা করবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট, গান শেখার ব্যবস্থা করবে। বাচ্চা চুজ করবে সে গান শিখবে নাকি সে ইনস্ট্রুমেন্ট। যেমন ব্যক্তিগতভাবে যদি আমাকে বলতে, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল কিবোর্ড বাজানোর। আমি গিটার প্র্যাকটিস কয়েকদিন শুরু করেছিলাম, কিছুদিন করেছিলাম, কমপ্লিট করতে পারিনি। হাওয়াইয়ান গিটার আমি বাজাতাম, আমার ইচ্ছা ছিল, হয়নি কোনো কারণে। কিবোর্ড বাজানোর শেখার ইচ্ছা ছিল আমার, আই কুড নট, হয়নি। আমার এরকম অনেক বাচ্চা আছে যারা চায়, কিন্তু ফ্যামিলি প্রবাবলি এফোর্ড করতে পারে না, ফ্যামিলি এফোর্ড করতে পারে না। তো ফ্যামিলি যখন এফোর্ড করতে পারে না, তাহলে কি এটা স্টেটের রেসপন্সিবিলিটি না যে সেই বাচ্চাটাকে তার যে কোয়ালিটিটা আছে সেটা সে যাতে প্রকাশ করতে পারে? এটা তো স্টেটের রেসপন্সিবিলিটি। আমরা এই ফ্যাসিলিটিগুলো তৈরি করতে চাই। খেলা গেল, আর্ট গেল, কালচার গেল। এবার আসেন, আমরা ক্লাস 6 থেকে, প্রাইমারি শেষ হওয়ার পর থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা এদেরকে বিভিন্ন ভোকেশনাল এবং টেকনিক্যাল নো হাউ বিভিন্ন জিনিস শেখাবো। আমরা বিভিন্ন জিনিস শেখাবো। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, এই দেশে আপনারা অনেকেই যারা আসেন, যেমন এখানে কি জানি বলে, অনেকেই আছেন, যেমন আমাকে মহিদুর রহমান সাহেব বলেছেন যে উনি যখন প্রথম রেস্টুরেন্ট দেন, উনি নিজেই সার্ভিং এর কাজ করতেন। মনে আছে? আপনি বলেছিলেন আমাকে, কয়েছেন আমাকে একদিন বলেছে যে ও নিজেও প্রথমে কাজ করতো। কিন্তু ধরেন একটা ছেলে এই যে রেস্টুরেন্টে কিভাবে খাবার দিতে হয়, কিভাবে শেফের কাজ করতে হয়, অথবা কিভাবে ডাইনিং সাজাতে হয়, এটা যদি আপনি একটা ছেলে বা একটা মেয়েকে যদি প্রপারলি ইনস্টিটিউশন মাধ্যমে শিক্ষা দিতে পারেন, উইথ আদার কোয়ালিটিস ক্যারিকুলাম, কি ও স্পোর্টসে ভালো, ও মিউজিকে ভালো, এবং সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে, সাথে সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ জানে। ইংলিশের বাইরে যদি আপনি বলেন সেকেন্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ, তাহলে একটা বাচ্চা, একটা ছেলে বা মেয়ে ক্লাস 12 পর্যন্ত ও পড়ালেখায় মোটামুটি, বাট ইংলিশটা মোটামুটি সে ভালো পারে, সাথে জার্মান বা ফ্রেঞ্চ ভালো পারে, স্পোর্টস জানে, আর্ট জানে, ডিবেট করতে পারে, ভোকেশনাল ট্রেনিং অথবা স্পেশাল কোনো এরকম হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং তার আছে। এখন বলেন তো, এই বাচ্চাটাকে কে কোথায় আটকে রাখতে পারবে? ও যদি বিদেশে কোথাও যায়, জবের কোনো প্রবলেম হবে? এতগুলা কোয়ালিটি যার মধ্যে আছে, জবের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আপনি বসেন, আসছি। আমরা ওকে বাচ্চাদেরকে কি কি শেখাবো? আমাকে যদি এই মুহূর্তে বলেন, অনেকের মধ্যে হয়তো ইটালিতে গিয়েছেন, ইউরোপের আরো অনেকগুলো দেশ। বাংলাদেশের পপুলেশন যদি আমরা ডাইনামিকটা দেখি, তাহলে আমরা দেখব কি ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি, এল্ডারলি জেনারেশনের সংখ্যা কম। কিন্তু আমরা ইউরোপের অনেক দেশে আমরা যদি যাই, আমরা দেখব যে এল্ডারলি জনসংখ্যা বেশি, ইয়াং জেনারেশন কম। ইভেন ইটালিতে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, জাপানে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, ইভেন চায়নাতে এই সমস্যা শুরু হয়েছে। এখন ধরেন একটা ছেলে বা মেয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ পারে, ইংলিশ তো পারেই, জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, তাহলে এই বাচ্চাটা যখন যাবে উইথ আদার কোয়ালিফিকেশন, ওকে কে আটকে রাখবে? আমরা সেই জন্য চিন্তা করেছি, আমরা যেই সাবজেক্টগুলো, ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো অ্যাড করব। ভালো লাগছে? কন্টিনিউ করব? আমরা তাদেরকে জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ, ম্যান্ডারিন অ্যান্ড অ্যারাবিক, এই কয়টা। আচ্ছা, বলতে পারেন অ্যারাবিক কেন? বাংলাদেশে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে। এই 8 থেকে 10 লক্ষের মতন প্রায় 7 লক্ষ মানুষ মিডল ইস্টে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এই 7 লক্ষ মানুষ খুব লো পে স্কেলের কাজ করছে। আমরা এটাকে একটা অর্গানাইজ ওয়েতে নিয়ে আসতে চাচ্ছি। যেই মানুষগুলো মিডল ইস্টে যাচ্ছে, তাদেরকে যদি আপনি মিডল ইস্টে যেই কাজগুলো হয়, যেই জবগুলো বেশি পাওয়া যায়, সেই রিলেটেড ট্রেনিংগুলো যদি তাদেরকে দিতে পারেন, সেই রিলেটেড ট্রেনিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ
আপনি যদি তাদেরকে রেডি করতে পারেন, তাহলে যে মাসে $100 বেতন পাচ্ছে, ইজিলি সে $500 বেতন পাবে। ভ্যালু অ্যাড হচ্ছে। যেমন নর্মালি আমরা জানি যে নোয়াখালী, চট্টগ্রাম এই দিকের লোকজন মিডল ইস্টে যাচ্ছে, কাজে আমরা একটা চিন্তা করি যে ওই জোনগুলোতে আমরা মিডল ইস্ট ওরিয়েন্টেড এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেব বেশি। আমরা জানি যে ফরিদপুর বেল্টের লোকজন মোস্টলি ইটালি এই দিকে থাকে, আমরা এই এলাকাগুলোতে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং এখানে যেই জব ওরিয়েন্টেড আছে, জবগুলো পাওয়া যায়, সেগুলোর ব্যাপারে আমরা ভোকেশনাল বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো রেডি করব। ঠিক এইভাবে যেই জোনগুলোতে হয়, সিলেট তো সবগুলাই পারে, ঠিক ওভাবে আমরা জিনিসটাকে সাজাবো। এবার আসেন, মোটামুটিভাবে এডুকেশনটা আপনাদের সামনে তুলে দিলাম। প্ল্যান, নো স্বপ্ন, অল দিজ আর প্ল্যানস। আচ্ছা, এবার আসেন স্পোর্টস। দেখুন, আমাদের কেন সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হতে হবে? আমাদের বাচ্চারা কি প্রফেশনাল স্পোর্টসম্যান হতে পারে না? এই যে লন্ডনে বিখ্যাত ফুটবল প্লেয়ার বেকহাম, সবাই পাগল হয়ে যাচ্ছে, তো প্রফেশনাল প্লেয়ার। দেখেন ও নাইটহুড পেয়েছে না? হ্যাঁ, হামজাকে দেখেন, তারপরে হ্যাঁ ওকে দেখেন, তারপরে তো এই যে প্রফেশনাল প্লেয়ার। আমাদের মেয়েরা দেখেন এশিয়ান ফুটবলে ভালো করছে, ছেলেরা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে ভালো করছে আমাদের। তাহলে আরো যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ছেলে মেয়ে আছে যারা উঠছে, কেন এদের মধ্যে থেকে প্রফেশনাল প্লেয়ার আমরা ক্রিয়েট করব না? আপনারা কি নতুন কুড়ি নামে একটা প্রোগ্রাম আছে ভাই, জানেন আপনারা? আচ্ছা, আমরা এই নতুন কুড়ি তো আছে, এটাকে আমরা যেমন আরো সুন্দর করে সাজাবো, একইভাবে নতুন কুড়ির মধ্যে আমরা নতুন করে স্পোর্ট আমরা চালু করব। এই স্পোর্ট চালু করার মাধ্যমে আমরা দেশের ভিতরে বিভিন্ন টাইপের খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা বের করে নিয়ে আসব। এবার আসেন, স্পোর্ট গেল, অর্থাৎ স্পোর্টকে আমরা প্রফেশনাল স্পোর্টসম্যান তৈরি করতে চাই দেশে, আমাদের জেনারেশনের ভিতর থেকে। এবার আসেন, হেলথ নিয়ে কথা বলি। আমরা এখানে NHS এর সুবিধা সবাই আমরা পাই, আর যারা এফোর্ড করতে পারি তারা আমরা প্রাইভেটে যাই, প্রাইভেট জিপি, প্রাইভেট কনসালটেন্টের কাছে যাই, কিন্তু সেটার সংখ্যা কিন্তু খুব কম। বাংলাদেশে চিন্তা করে দেখেন, 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষকে আপনি কিভাবে হেলথ ফ্যাসিলিটি দিবেন, কিভাবে তাকে বেসিক হেলথ ফ্যাসিলিটি দিবেন, এটা কি আমরা কখনো চিন্তা করেছি? 20 কোটি মানুষকে কিন্তু প্রত্যেককে এইভাবে হেলথ ফ্যাসিলিটি দেওয়া কিন্তু ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ডিফিকাল্ট ব্যাপার, নিয়ার টু ইম্পসিবল। তো এখন ইউরোপে কিন্তু একটা কাজ এরা শুরু করেছে, প্রিভেনশন। নিশ্চয়ই বাই নাও আপনারা অনেকেই পরিচিত প্রিভেনশন। আমাদেরকে এই প্রিভেনশনে যেতে হবে। আমরা যদি গ্রামের দিকে যাই, জেলা উপজেলায় যাই, আমরা তাহলে কি দেখি? ম্যাক্সিমাম রোগী কি কার্ডিয়াক পেশেন্ট, অর্থাৎ হার্টের রোগী, কিডনি ডায়ালিসিস, তারপরে আপনার ডায়াবেটিক পেশেন্ট, এই তিনটা কিন্তু খুব দেখা যায়। আমরা চিন্তা করেছি, কেন এই জিনিসটা চিন্তা করলাম, প্রিভেনশনের উপরে আরো বেশি চিন্তা করলাম কেন? একটা এক্সাম্পল দিই। ধরেন সিলেট মেডিকেল কলেজ, এটা তো সিলেট শহরে, তাই না? মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ কত বেডের? হ্যাঁ, ওসমানী মেডিকেল কলেজ কত বেডের? 600 বেডের। আচ্ছা ঠিক আছে, 600 বেডের। আচ্ছা 700, ওকে 700। এই 700 বেড, তার মানে সরকারের পক্ষে পসিবল এইখানে প্রতিদিন 700 বেডের ওষুধ, ডাক্তার, নার্স, ব্যান্ডেজ যাই লাগুক না কোনো 700-এর ক্যাপাসিটি আছে দেবার সরকারের। কিন্তু আপনি একদিন ওই সামনে দাঁড়িয়ে থাকেন, ওখানে 700 না, ওখানে এভরিডে 3000 পেশেন্ট আসে। 3000 পেশেন্ট, অর্থাৎ ধরেন আজকে 16 তারিখ 3000 আসলো, কালকে 17 তারিখ 3000 আসলো, পরশুদিন 18 তারিখ 3000 আসলো। আপনি আজকে 700 নিলেন, তার মানে 3000 3000 3000 পরপর 2 দিন ধরি আমরা 3000 6000। আপনার ক্যাপাসিটি হচ্ছে 700 টু ম্যানেজ ক্যাপাসিটি হচ্ছে 700। আপনি 6000 থেকে আজকে 700 আর কালকের 700 আপনি মাইনাস করেন, ঠিক আছে 1400 নিলেন, বাকি থাকলো কত থাকলো? আমি অঙ্কে কাঁচা, বলেন কত থাকলো? হ্যাঁ, 4400 থাকলো।
এভরি দেখেন ওকে হোয়াট এভার ইট ইজ 4,400 4,600 থাকলো তো 4,000 থাকলো, তার মানে আপনি এভরিডে ইউ গো অ্যান্ড এভরিডে ইটস অ্যাডিং আপ। আপনি সামাল দিবেন কিভাবে? হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? কিভাবে আপনি সামাল, আপনি চেষ্টা করলেও পারবেন না, চাইলেও পারবেন না। আপনার ডাক্তার, নার্স সবাই টায়ার্ড হয়ে একসময় পড়ে যাবে, পারবেন না, ইউ ক্যানট ম্যানেজ। এটা শুধু ওসমানী মেডিকেল কলেজ না, আপনার 64টি জেলায় 64টা মেডিকেল কলেজের এই অবস্থা। অর্থাৎ যা ইনফ্রাস্ট্রাকচার তার ডাবল ট্রিপল রোগী আসছে। এখন হোয়াট উই হ্যাভ থট টু সলভ দি প্রবলেম, আমরা প্রিভেনশনে যাব। আমরা গ্র্যাজুয়ালি বাংলাদেশে অ্যাবাউট 100,000 হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। 100,000 আস্তে 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 এই 100,000 যে হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করবো গ্র্যাজুয়ালি, এদেরকে আমরা ট্রেনিং দিব। এখানে যেরকম জিপিদের ট্রেনিং হয় অত বড় ট্রেনিং না, কিন্তু বেসিক কতগুলো আমরা ট্রেনিং দিব। এই মানুষগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে। কারো প্রেশার একটু বেড়ে গেছে, কারো ডায়রিয়া হয়েছে, কারো হালকা ওষুধপত্র হয়েছে, এগুলাকে ওরা ম্যানেজ করবে। অ্যাট দ্য সেম টাইম ওরা গিয়ে এই যে ঘরে ঘরে যাবে, ঘরে গিয়ে ওরা মানুষকে, ঘরে যারা মা বোনেরা আছে বিশেষ করে তাদেরকে তারা কতগুলো অ্যাডভাইস দিবে। কি অ্যাডভাইস দিবে? অ্যাডভাইস দিবে যে কি কি না খেলে, ইফ ইউ ডোন্ট ইট দিস থিংস তাহলে কার্ডিয়াক প্রবলেম হবে না, ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে কিডনির প্রবলেম হবে না, ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে ডায়াবেটিক প্রবলেম হবে না। অর্থাৎ আপনি যদি এইখানে রুগী কমিয়ে ফেলতে পারেন, হসপিটালে যারা যাবে দে উইল গেট আ বেটার সার্ভিস। ইয়েস, ইটস এ লং টার্ম প্রোগ্রাম টু গেট দি রেজাল্ট অফ দিস প্ল্যানিং। এটা একটা সময় লাগবে, বাট শুরু তো করতে হবে। আমরা এটা শুরু করতে চাই। আপনারা কি মনে করেন দিস ইজ এ গুড প্ল্যান? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে চাই। এই যে ওসমানী মেডিকেল কলেজ আছে, হয়তো দেখা যাবে আমাদের অনেক লোকেরা নির্বাচনের সময় জোশের ঠালে বক্তৃতা দিয়ে বলবে এই 600 বেডকে আমরা 1200 করে ফেলবো, রাইট? বলে ফেলবে কিন্তু অনেকে যে 600 বেডকে আমরা 1200 করে ফেলবো। ইটস এ ভেরি ইজি থিং টু সে, বাট ইটস এ ভেরি 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 ডিফিকাল্ট থিং টু ডু। কারণ আপনি যে 600 বেড করবেন এটার জন্য সরকারের বিভিন্ন স্টেপস আছে। আপনি যেদিন শুরু করবেন সরকারে যাবার পরে দেখবেন 600 বেড আপনি ওপেন করছেন কবে জানেন? যেদিন রিজাইন করবেন তার আগের দিন আপনি ওপেন করছেন। মানে 5 ইয়ার ইজ গন, 5 ইয়ার ইজ গন, 5 বছর নাই, শেষ। মানুষ তো আর সার্ভিস পেল না। সো আমরা এখন চিন্তা করছি যে আমাদের বিভিন্ন ডাটা আমরা কালেক্ট করেছি এবং গভর্নমেন্টের যে হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে, অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি যে প্রাইভেট হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে, প্রায় সমান সমান।